আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার চলে আসলাম। আমাদের আজকের টপিকস হচ্ছে ক্যান্সারের বিভিন্ন প্রকার চিকিৎসা পদ্ধতি। তো এটা শুরু করার আগে আমি ১ম এই বলে নেব একটা কথা যে ক্যান্সার কিন্তু বিভিন্ন ধরনের হয়। সুতরাং অ্যা এত ধরনের ক্যান্সার হয় তো চিকিৎসা পদ্ধতি স্বাভাবিকভাবে ভিন্ন, ভিন্ন হতে পারে। কিন্তু আমি ইন জেনারেল অ্যা বা একটা সাইড ধরে আমি আস্তে, আস্তে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং বিষয়টাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি ধৈর্য ধরে সাথে থাকবেন। আমরা জানি ক্যান্সার তো বিভিন্ন ধরনের হয়। এই অ্যা বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা শুরু করার প্রক্রিয়াটাও কিন্তু ভিন্ন। তো প্রথমেই ক্যান্সার চিকিৎসার ১ম যে উদ্দেশ্যটা থাকে, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে সার্জারি বা শল্য চিকিৎসার মাধ্যমে শরীরের যে অঙ্গ-প্রত্যঙ্গটি আক্রান্ত হয়েছে সেখান থেকে ক্যান্সার আক্রান্ত অংশটুকু বা টিউমারটুকু সার্জারির মাধ্যমে ফেলে দেয়া। এটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা শুরুর ধাপ। আবার কিছু অন্য ধরনের কিছু ক্যান্সার রয়েছে যেমন ব্লাড ক্যান্সার। সেক্ষেত্রে তো ব্লাডের মধ্যে ক্যান্সার, এটা তো আর ফেলে দেয়া যাবে না। সেক্ষেত্রে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। অনেক সময় ব্রেইন ক্যান্সার থাকে, যেটা অনেক সময় অ্যা অপসারণযোগ্য নয়। তো এক্সাক্টলি এমনও হয় আ যে, যে টিউমার আমাদের বডির এমন কোনো পার্টস এর মধ্যে আছে, আ অভ্যন্তরভাগে এমন জায়গায় আছে যেখানে সার্জারিটা করাটা খুবই রিস্কি আ বা অনেকটা অসম্ভব। সেক্ষেত্রে সার্জারি ১ম অপশন নাও হতে পারে। কিন্তু আ প্রাথমিকভাবে ক্যান্সার চিকিৎসা শুরু করার ১ম আ ধাপটি হচ্ছে সার্জারি করা। তো চিকিৎসকরা যখন নিশ্চিত হয়ে যান ক্যান্সারের স্টেজ, গ্রেড ইত্যাদি সম্বন্ধে, তখনই তারা একটা প্ল্যান সাজিয়ে ফেলেন কিভাবে এই রোগীর ট্রিটমেন্টটা উনারা করবেন। তো এ বিষয়ে আমি আ আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখার জন্য অনুরোধ করব। সেটা হচ্ছে অ্যাম যে ক্যান্সারের শল্য চিকিৎসা বা সার্জারি করাটা ইন জেনারেল অন্যান্য সার্জারির চেয়ে একটু ডিফারেন্ট কেন? কারণ ক্যান্সার আক্রান্ত কোনো একটা অংশ যখন ডাক্তার ছুরি-কাঁচির নিচে নিয়ে আসবেন, তখন একটা ঝুঁকি থাকে যে ক্যান্সার আক্রান্ত অংশ থেকে ওই রোগটা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে। রক্তের মাধ্যমে হোক বা যেভাবে হোক, ইনজুরির মাধ্যমে হোক, যেভাবে হোক ছড়িয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কি হয় যে কোনো একটা রোগীর যদি একটা লোকাল পার্টস এ ক্যান্সার আক্রান্ত থাকে, সেখান থেকে সে অন্য যেকোনো একটা অর্গান আ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ডাক্তাররা প্রাথমিকভাবে সেই সম্ভাবনা কতটুকু, ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু, এগুলো যাচাই-বাছাই করে নেন। যদি দেখেন যে না, সম্ভাবনা খুবই কম, সেই ক্ষেত্রে তারা সরাসরি সার্জারিতে চলে যান। কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে আ আমি দেখেছি যে প্রাথমিকভাবে অ্যা যে 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 টিউমার বা যে ক্যান্সারটা সার্জারির মাধ্যমে অপসারণযোগ্য, সেই সার্জারির পূর্বে সেই রোগীকে প্রাথমিকভাবে রেডিও থেরাপি বা কেমোথেরাপি মানে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। এটার কারণটা হচ্ছে যে যখন সে রেডিওথেরাপি বা কেমোথেরাপির মধ্যে দিয়ে যাবে, তখন তার ডিজিজ প্রোগ্রেশন টা অনেকটা স্টেবল হয়ে যাবে। মানে অনেকটা সাপ্রেসড অবস্থায় চলে আসবে। অ্যা এমন একটা সাপ্রেসড অবস্থায় নিয়ে আসবেন ডাক্তাররা, যেখান থেকে ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার ঝুঁকিটা অনেকটা কমে যাবে। তো এরকম একটা স্টেজে নিয়ে আসার পর তখন রোগীর ডাক্তার সিদ্ধান্ত দেন তখন সার্জারি করবেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রাথমিকভাবে যখন রেডিওথেরাপি বা কেমোথেরাপি শুরু করা হয়, রোগী কিন্তু আস্তে একটু উইক হয়ে যান। এটা স্বাভাবিক। কারণ কেমোথেরাপির উদ্দেশ্যই হচ্ছে রো আ রো প্রাথমিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ১ম এ অনেকটা দুর্বল করে দেয়া। তো এই কারণে স্বাভাবিকভাবেই রোগী দুর্বল হয়ে যায় এবং এমন একটা স্টেজে অনেক সময় চলে যায় যে তখন সার্জারি করার অবস্থাও থাকে না। তখন ডাক্তার কিছুটা সময় দেন, একটা নির্দিষ্ট সময় দেন। তার ব্লাড কাউন্ট বিভিন্ন ধরনের আম রক্তের উপাদানগুলো পরীক্ষা করে দেখেন যে একটা নির্দিষ্ট স্টেজে আসার পরে মানে সার্জারি করার উপযোগী হওয়ার পরে তখন ডাক্তাররা আবার সে সেই সার্জারির ডেটটা আবার রিকনসিডার করেন।
তো যখন সার্জারি হয়ে যায়, আমি সেই ক্যান্সার কথা বলছি যেগুলো সার্জারির যোগ্য। তো যখন সার্জারি হয়ে গেল, তো পরবর্তীতে ডাক্তাররা পরবর্তী কোন স্টেপে যান, তখন তারা সার্জারি করার পর যে অপসারিত যে অংশ সেটা বায়োপসি করেন। বায়োপসি করে দেখেন যে ক্যান্সারের মানে একদম যে কোর বায়োপসি যেটাকে বলে, ক্যান্সারের আসলে এটার গ্রেডিং স্টেজিংটা আসলে কি অবস্থায় আছে সেটা আবার পুনরায় নির্ণয় করে এবং পরবর্তীতে ভবিষ্যতে কতটুকু ওই ব্যক্তির শরীরে এই ক্যান্সারটা ফিরে আসার ঝুঁকি আছে সেটা বিচার বিবেচনা করে পরবর্তীতে মানে চিকিৎসা পদ্ধতি বা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করেন। তো সেটা কি ধরনের হতে পারে? তো সার্জারি হয়ে গেল। তো সার্জারি হওয়ার পর এক্ষেত্রে আমি বলবো যে যাদের ব্লাড ক্যান্সার ধরনের আছে তাদের একটু চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন হবে এক্ষেত্রে। তো আমি এটা আপাতত একটু সাইড করে রাখছি। আমি এই যেসব ক্যান্সার সার্জারি যোগ্য আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো যখন সার্জারি হয়ে গেল, পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্ল্যানে ওনারা চলে যান। সাধারণত আমাদের দীর্ঘদিন ধরে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি ব্যবহার হয়ে আসছে। রেডিওথেরাপিটা দেওয়া হয় যেখানে সার্জারি করা হয়েছে, যেটা বডির যে পার্টসে আছে সেখানে যদি রেডিওথেরাপি দেওয়া হয় তাহলে সেই ক্যান্সার সেলগুলো যে মানে যেখানে কাটা অংশ রয়েছে সেখানে দ্রুত শুকায় এবং সেখানকার ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটুকু কমে আসে। এটা হচ্ছে রেডিওথেরাপির একটা তার মানে উদ্দেশ্য, চিকিৎসার উদ্দেশ্য। আর কেমোথেরাপিও দেওয়া হয় একই কথা, যে বডির অন্যান্য অংশে যেন ক্যান্সার আক্রান্ত না হয়, পাশাপাশি ভবিষ্যতে যেন এই ক্যান্সারটা আবার শরীরে ব্যাক করে না আসে। তো এসব কারণেই এই কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়া হয়। এখন জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে চিকিৎসা পদ্ধতির অনেক উন্নতি হচ্ছে। তো কেমোথেরাপি আসলে কিভাবে কাজ করে একটু আমি জাস্ট সংক্ষেপে বলি, যে কেমো হচ্ছে জাস্ট কেমো বাংলা করলে দাঁড়ায় রাসায়নিক পদার্থ। তো এটা সিম্পল, আমরা যদি মানে সাধারণ মানুষ হিসেবে বলি, এটা এক ধরনের বিষ। তো বিষ দিয়ে বিষ ক্ষয় একটা কথা আছে। তো কেমো দিয়ে আসলে আপনার সেই ক্যান্সার সেলটাকে ধ্বংস করা হয়। তো কেমো দিলে সে মানে স্বাভাবিকভাবে ওই ক্যান্সার সেলগুলোকে সে ধ্বংস করে। কিন্তু কেমো শুধু যে ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে তা না, সাথে সাথে সুস্থ যে সেলগুলো আছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ধ্বংস হয়ে যায়। সেক্ষেত্রে শরীরের উপর একটা বেশ চাপ পড়ে, শরীর অনেক দুর্বল হয়ে যায়। কিন্তু এখন আমি যে চিকিৎসা পদ্ধতিটার কথা বলছি সেটা হচ্ছে যে টার্গেট থেরাপি। কারণ টার্গেট থেরাপি এমন মেডিসিন বের হয়ে আসছে যেটা কেমোর মতোই কাজ করবে, প্রাথমিকভাবে কেমোর মতোই কাজ করবে, কিন্তু সেটা ক্যান্সার আক্রান্ত সেলটাকে সে টার্গেট করবে। কিন্তু এক্ষেত্রে মানে যেসব সেল সুস্থ আছে সেসব সুস্থ সেলের মধ্যে কোনো প্রকার রিঅ্যাকশন হবে না। এটা অনেকটা সাইড ইফেক্ট মুক্ত, যদিও সামান্য কিছু বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট আছে, কিন্তু কেমো তুলনায় এত সাইড ইফেক্ট নয়। এটা হচ্ছে টার্গেট থেরাপি। আরও আছে হরমোন থেরাপি। অতিরিক্ত হরমোন বডির জন্য অনেক ক্ষতিকর, পাশাপাশি কম হরমোনও ক্ষতিকর, কিন্তু হরমোন থেরাপি মূলত দেওয়া হয় যে অতিরিক্ত হরমোনটাকে কন্ট্রোল করার জন্য। এই হরমোন থেরাপিও বিশেষ করে পুরুষদের জন্য খুবই, পুরুষ নারী নির্বিশেষে সকলের জন্যই খুবই জরুরি। বিশেষ করে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারের সার্জারি পরে কেমোথেরাপি বা টার্গেট থেরাপির সাথে সাথে হরমোন থেরাপিও চলে। পুরুষদের প্রোস্টেট ক্যান্সার সার্জারির পরে চলে। আর অন্যান্য বিভিন্ন ধরনের অনেক বিশেষায়িত কিছু ক্যান্সার আছে, তাদের ক্ষেত্রে হরমোন থেরাপিটা মেনে নিতে হয়, চালিয়ে যেতে হয়। তো হরমোন থেরাপি একটা ট্রিটমেন্ট আছে। তো এরপরেও আরো আধুনিক একটা পদ্ধতির কথা বলি, ইদানিং বেশ নাম করেছে, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি হচ্ছে যে আপনারা জানেন যে ইমিউন সিস্টেম আমাদের শরীরটাকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। তো কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে সে কিন্তু খুব সহজে অন্য রোগে আক্রান্ত হতে পারে। এখন কেন আমাদের ক্যান্সার হয়? আপনার ইমিউন সিস্টেম যখন ওই ক্যান্সারটাকে রোগ হিসেবে সে ধরতে পারছে না, আইডেন্টিফাই করতে পারছে না, তখনই আপনার ক্যান্সার হচ্ছে। তো এই ইমিউনোথেরাপির মূল উদ্দেশ্য হচ্ছে যে মেডিসিন দেওয়ার মাধ্যমে আপনার ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করা।
বুস্ট আপ করা করা হলে তখন দেখা যায় যে আপনার ইমিউন সিস্টেম ওই ক্যান্সার সেলটাকে আইডেন্টিফাই করতে পারছে এবং সে নিজে থেকে ওটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা হচ্ছে ইমিউনোথেরাপির গুরুত্বপূর্ণ মানে এটা মূল মূল কর্মপন্থা। কিন্তু এই ইমিউনোথেরাপিটা এখনো অনেক গবেষণা পর্যায়ে রয়ে গেছে। মেজর মেজর বিভিন্ন রোগগুলোতে ইমিউনোথেরাপি ব্যবহার হচ্ছে, কিন্তু ক্যান্সারের যে বিভিন্ন বিভিন্ন ধরনের শাখা প্রশাখা রয়েছে সেগুলোতে এখনো এটা অ্যাভেলেবল না। তবে ট্রায়াল চলছে, বিভিন্ন গবেষণা চলছে, হয়তো বা মানে কিছুদিনের মধ্যেই হোক, ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে এর সুবিধাটা আমরা সকলেই কম বেশ পাবো। এরপরে আরেক সাইডে আমাকে যেতে হচ্ছে যে স্টেম সেল থেরাপি। স্টেম সেল ইদানিং খুবই শোনা যাচ্ছে শব্দটা, স্টেম সেল থেরাপি। এটাও এক ধরনের এতটা আমি বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাব না, সেটা হচ্ছে যে আমাদের কোষটাকে তারা রিপ্লেস করে, এক ধরনের স্টেম সেলের মাধ্যমে রিপ্লেস করে সেটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার মতো একটা পরিস্থিতিতে নিয়ে আসে। আর আমি ওই যে প্রথমেই বললাম যে ব্লাড ক্যান্সার রোগী যারা আছেন তাদের একটা অন্যতম চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট অনেকেই শুনে থাকবেন। কিছু কিছু ক্যান্সারের ব্লাড ক্যান্সারের অনেক ধরনের টাইপস আছে, এর মধ্যে একটা টাইপসের জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টটা ম্যান্ডেটরি। এটা 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 খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা পদ্ধতি। বাংলাদেশে একসময় অ্যাভেলেবল ছিল না, কিন্তু এখন মাশাল্লাহ বেশ কয়েকটা জায়গায় ভালোভাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে। আপনারা ইচ্ছা করলে সেখানে যোগাযোগ করতে পারবেন, খোঁজ খবর নিলে বের করে নিতে পারবেন কোথায় হচ্ছে। তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টার মাধ্যমে কিন্তু যে ক্যান্সার, ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হয়ে থাকে। তো বিভিন্ন, আসলে হয়তো আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে সব ধরনের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আসবে না, কিন্তু তারপর আমি চেষ্টা করেছি মোটামুটি কাভার করার জন্য। সার্জারি, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেট থেরাপি, স্টেম সেল থেরাপি। ওকে, মোটামুটি কিছু আইডিয়া আপনাদেরকে দেওয়া হলো। আর আরেকটা পদ্ধতি আছে, একটা বলা হয় অ্যাম্বোলাইজেশন। অ্যাম্বোলাইজেশন চিকিৎসা পদ্ধতিটা অনেকটা এটা মূলত প্রাথমিকভাবে এখন লিভার ক্যান্সারের জন্য বেশি ব্যবহার করা হয়। আমরা এনজিওগ্রামের মাধ্যমে যেভাবে আমাদের হার্টের মধ্যে ব্লকগুলো দূর করে থাকি, বিভিন্ন নল ঢুকিয়ে, আমাদের শিরা উপশিরার মধ্যে দিয়ে নল ঢুকিয়ে দিয়ে হার্টের ভেতরে ঢুকে যে আমরা এনজিওগ্রামের সময় যে স্ট্যান্ড বসানো হয়, ঠিক একই প্রক্রিয়ায় বিভিন্ন যন্ত্রপাতি শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। প্রবেশ করিয়ে যেখানে ক্যান্সার আছে বা যেখানে টিউমার আছে সেখানে এক ধরনের কেমিক্যাল, সেটা প্লাস্টিক হতে পারে, রেডিও একটি পদার্থ হতে পারে, বা কেমো হতে পারে। তো যদি শুধু প্লাস্টিক পদার্থ হয়, শুধু এম্বোলাইজেশন। যদি কেমো দিয়ে তৈরি, ওখানে যদি কেমো ইনজেক্ট করা হয় তাহলে কেমো এম্বোলাইজেশন। যদি রেডিও একটি পদার্থ ইনজেক্ট করা হয়, রেডিও কেমো এম্বোলাইজেশন। তো বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, এর মাধ্যমে সরাসরি ওই টিউমার সেলটাকে অ্যাটাক করা হয়। তো চিকিৎসা পদ্ধতি, বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি এখন আছে। এখন সব জায়গায় সব চিকিৎসা আমরা পাবো না, এটা খুবই স্বাভাবিক আমাদের দেশে। তারপরেও আমি বলবো আমাদের দেশ এখন অনেক অ্যাডভান্স, অনেক এগিয়ে গেছে। এখানে ক্যান্সারের যথেষ্ট পরিমাণ সুযোগ সৃষ্টি হয়েছে ক্যান্সারের চিকিৎসার জন্য। আর কিছু কিছু রেয়ার কেসের জন্য হয়তো আমাদেরকে বাইরে যেতে হচ্ছে, যাদের আর্থিক সামর্থ্য আছে তারা যাচ্ছেন। তবে মানে আমার পরামর্শ থাকবে, যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো পরিবারে কারো যদি ক্যান্সার দেখা দেয়, ভয় পাবেন না আপনারা। প্রাথমিকভাবে সৃষ্টিকর্তার নাম নিয়ে চিকিৎসা কোথায় ভালো পাওয়া যায় একটু খোঁজ খবর নিয়ে চিকিৎসা শুরু করে দেবেন দ্রুত। আমি বারবার এই একটা কথা আমি মানে যারা ক্যান্সার আইডেন্টিফাই হয় আমার কাছে পরামর্শ চায়, তাদেরকে আমি একটা কথাই বারবার বলি যে ভাই দেরি করবেন না। আপনার ক্যান্সারের প্রথম স্টেপটা হচ্ছে যে আপনি বায়োপসি বা এফএনএসি যদি করা থাকে, ক্যান্সারের ধরনটা একটু বোঝেন। যদি বেশি অ্যাগ্রেসিভ হয় তো দ্রুত চিকিৎসা শুরু করেন, সেটা যেখানেই হোক দ্রুত চিকিৎসা শুরু করেন। সুতরাং যদি যত দ্রুত চিকিৎসা করা যাবে, ক্যান্সারের মানে সারা শরীরে ছড়িয়ে যাওয়াটা আটকে ফেলা যাবে এবং চিকিৎসাটা ততই ইজি হবে এবং রোগীও সেটা নিতে পারবে। তো আপাতত আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো।
আমাদের পরবর্তী পর্বে আমি দেখি সবচেয়ে, এখন আমি সিদ্ধান্ত নিইনি কোন বিষয়ের উপর করব। যেটা ইম্পর্টেন্ট মনে হয়, সকল মানে প্রাথমিকভাবে সবার জন্য খুবই ইম্পর্টেন্ট মনে হয়, আমি সেটা নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।